শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, আরও একটি নতুন দিন শুরু হলো এবং আজকের এই দিনটি আপনাদের সকলের ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকে। সুন্দর এই দিনে সুন্দর এই সকালে আমাদের আলোকিত অতিথির আলো আপনাদের মাঝে ছড়াবো, সেজন্য আমরা উপস্থিত হয়ে গেছি। সাথে যে আছে তার কাছে যাই। শুভ সকাল লাবণ্য। শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। সুন্দর এই সকালে চলো দর্শকদেরকে জানাই আজকে এই সকালটাকে আসলে রঙিন করতে যাচ্ছেন কে। একদম, চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি গ্রামীণ হেলথ টেক লিমিটেডের সিইও ডক্টর আহমদ আরমান সিদ্দিকী। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি আছি, ভালো আছি। চমৎকার সকালে আপনাকে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে এবং দর্শকরা আশা করছি ভীষণ উপভোগ করবে। জি, আমি রাঙা সকাল অনেক সময় দেখি এবং আমার খুব ভালো লাগছে এই প্রোগ্রাম আজকে আসতে পেরে। এটা আমাদের জন্য ভীষণ ভালো লাগার যে আপনি আপনার ব্যস্ত সময় থেকে বের করে রাঙা সকাল অনুষ্ঠান দেখেন এবং আপনাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত বোধ করছি। আজকে আমরা আপনার কাজের প্রসঙ্গে তো অবশ্যই কথা বলবো, কিন্তু এই ব্যক্তি মানুষটাকে আসলে একটু আবিষ্কার করতে চাই পুরো সময়টা জুড়ে। একদম ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাব, কোথায় বেড়ে উঠেছেন, কি মনে পড়ে আসলে শৈশবের স্মৃতি? আমার জন্ম হচ্ছে ঢাকাতে। আচ্ছা। তো আমি যেটা শুনেছি যে আমার বাবা, উনি বিআরডব্লিউটিসি একটা অর্গানাইজেশন আছে, আপনি জানেন, যে বাংলাদেশের সরকারি একটা কোম্পানি। তো সেটার কারণে উনি বিদেশে সফরে ছিলেন, তখন আমার জন্ম হয়। তো আমার বাকি ভাই বোনরা যখন আমার বাবাকে নিতে গিয়েছিল এয়ারপোর্ট থেকে, তখন তারা বললো আমাদের একটা বোন হয়েছে, মানে আমার বাবা বুঝেছেন যে তার একটা ছেলে হয়েছে। সো হি ওয়াজ ভেরি হ্যাপি। আচ্ছা আচ্ছা। তো উনি আমার নাম রেখেছিলেন আরমান। আরমান মানে হচ্ছে উইশ, কারণ আমার মায়ের একটা ছেলে হওয়ার শখ ছিল। আমার আগে একটা বোন হয়েছিল, উনি আবার মারা গিয়েছিল। সো ইটস এ লং স্টোরি শর্ট। এরপর যেটা হলো, একটা দুর্ঘটনা হলো, আমার বাবা মারা গেলেন, তখন আমার বয়স ছিল 9 মাস। আচ্ছা। একটা খুবই প্যাথেটিক একটা রিজনে উনি মারা গিয়েছিলেন। দেন আমাদেরকে চিরং চলে আসতে হলো। তো 1979 সালে আমার জন্ম জুন মাসে, আর 80 সালে আমার বাবা মারা গেলেন ফেব্রুয়ারি মাসে। অ্যান্ড তার 1 মাস পরে আমরা চিটংয়ে চলে আসলাম। এখন যেহেতু বাবা একজন সৎ অফিসার ছিলেন, তো আমার আম্মার জন্য একটু ব্যাপারটা খুব কষ্ট ছিল, যে মোটামুটি 4টা ছেলে মেয়ে নিয়ে উনি অকুল পাথারে, আমার বয়স তখন মাত্র 9 মাস। তো আমার বেড়ে ওঠা অ্যাকচুয়ালি চিটংয়ে। আই ওয়াজ বর্ন ইন ঢাকা, কিন্তু আমার বেড়ে ওঠা অ্যাকচুয়ালি চট্টগ্রাম, খুব সম্ভবত চট্টগ্রামের সীতাকুণ্ডে। না, আমার বাসা ছিল চিটং আগ্রাবাদ সিডিএ নামের একটা জায়গায়। তো আমার যে গার্জিয়ান ছিল আমার চাচা, তো উনি অ্যাকচুয়ালি 21 নম্বর রোডে থাকতেন, আর আমি সিডিএ 22 নম্বর রোডে থাকতাম আমরা। তো হি ওয়াজ আওয়ার গার্জিয়ান অ্যাঞ্জেল, এবং আমাদেরকে উনি সাপোর্ট দিয়ে আমাদেরকে মানুষ করেছেন। আর আম্মা, উনি শিক্ষকতাতে ঢুকলেন। আচ্ছা। তো আম্মা একটা স্কুলে পড়াতেন, আবার তার টিউশনিও করতেন। তো সেভাবে আর কি আমাদেরকে উনি মানুষ করেছেন। তাহলে আমরা বলতেই পারছি যে শৈশবে যে সময়টা, সেই সময়টা আসলে আপনার পুরোটা চিটাগংয়ে কেটেছে। অ্যাবসলিউটলি। একটু শুনি সে সময় চিটাগং কেমন ছিল। চিটাগং, আমার মনে আছে জাপানিজ একটা ডেলিগেশন এসেছিল। তারা এসে বলেছিল যে চিটাগংকে আমাদেরকে দিয়ে দাও, উইল মেক ইট সেকেন্ড মাউন্ট ফুজি সিটি। চিটাগং এত সুন্দর ছিল। আচ্ছা। চিটাগং একটা জায়গা আছে সিআরবি, যে চিটং স্টেশনের পাশে বড় বড় গাছ, এখনো গাছগুলো আছে, 7 রাস্তার মোড়। আর আমরা এখন ফ্লাইওভার দেখি, তখন ছিল ন্যাচারাল ফ্লাইওভার সিআরবি ওখানে। টাইগার পাস থেকে একটা রাস্তা ছিল পাহাড়ের মাঝখানে, ওখানে আমার জায়গাটার নাম বলতাম হচ্ছে এসি রাস্তা, মানে রিক্সা করে ঢুকলে ঠান্ডা একটা ব্যাপার আসতো। আপনারা জানেন টাইগার পাস নামই ছিল কারণ ওখানে টাইগার একসময় পাস করতো। সো অ্যাকচুয়ালি 80s থেকে 90s পর্যন্ত চট্টগ্রাম একটা বিউটিফুল সিটি ছিল। মানে আমি এখন আফসোস করি যে চিটংয়ে যদি আমাদের সময় ভালো এডুকেশনাল ইনস্টিটিউট থাকতো, আমরা ডেফিনেটলি চিটং ছাড়তাম না। আমাদেরকে চিটং ছাড়তে হতো, কারণ তখনও ভালো ইউনিভার্সিটি ছিল না চিটংয়ে। এখন হয়েছে কিছু ভালো ইউনিভার্সিটি, বা তখন ছিল না। সো আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি চিটংয়ে থেকেছি। আর আল্লাহর অশেষ রহমত, আমি খুবই সৌভাগ্যবান যে আমার এডুকেশন অল থ্রু গভর্নমেন্ট ইনস্টিটিউশনে। আমি পড়েছিলাম চিটাগং কলেজিয়েট স্কুল আর চিটাগং কমার্স কলেজ। আচ্ছা, আমরা স্কুল কলেজ সবকিছুর গল্পই আসলে ভিন্ন ভিন্ন ভাবে শুনবো, একটু বিস্তারিত আপনাকে জানতে চাই আমরা। হয় কি যে একজন মানুষকে আশেপাশের মানুষরা বিভিন্নভাবে বিশ্লেষণ করে, একদমই যদি আপনার চোখ দিয়ে আপনাকে দেখতে চাই, শৈশবে কেমন ছিলেন, শান্ত নাকি চঞ্চল? আমাকে শান্ত হওয়া ছাড়া উপায় ছিল না, বিকজ উই হ্যাড এ স্ট্রাগলিং লাইফ, যেটা বললাম যে যেটা বাবা ছিল না। তো অফকোর্স ফাইন্যান্সিয়ালি আমাদের অনেক কনস্ট্যান্ট ছিল। তো আম্মাকে যেহেতু একা অনেক কিছু
ম্যানেজ করতে হতো, তো আমি চাইলেও দুষ্টামি করতে পারি নাই। কিন্তু যেটাকে বলে যে মিচকা শয়তান যেটা বলে, যে দুষ্টামি ছোট ছোট করে করতাম, এখনো যে করি না তা না, মানে লাইফে হিউমার না থাকলে তো কোনো ফান নাই। সো ছোটবেলা থেকে আমাদের আল্লাহর রহমতে বন্ডিং অফ দ্য ফ্যামিলি খুব স্ট্রং ছিল। মানে আমার ভাই বোনদের চেয়ে বেশি হচ্ছে আমাদের কাজিনরা যারা ছিল, আমার চাচারা সবাই চিরঙে ছিল, ফুফুরা চিরঙে ছিল। সো বাবা না থাকার কারণে একটা প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্ট পেতাম। আচ্ছা, তো এই জন্য আমাকে শান্ত হয়ে থাকতে হতো, নাহলে বলতো হ্যাঁ ও স্পয়েলড হয়ে যাচ্ছে। এটা মনে হয় নিজের দিক থেকেও একটা দেখানো যে আমি আসলে বোঝদার হয়ে উঠছি আসলে, যেহেতু আমার পরিবারের এই বিষয়টা, আমার বাবা নেই, আমাকে এই বিষয়গুলো দেখতে হবে। আমরা এই জায়গাটায় আসতে চাই, আপনার পারিবারিক গল্পগুলো একটু ছোট ছোট শুনতে চাই। পরিবারের নানান গল্প রয়েছে নিশ্চয়ই, কিন্তু তার আগে আমরা যতটুকু আপনার সম্পর্কে জানি এই মুহূর্তে একটু দর্শকদের জানিয়ে আসবো। ডক্টর আহমেদ আরমান সিদ্দিকী বাংলাদেশের ব্যবসা, টেলিযোগাযোগ ও স্বাস্থ্য প্রযুক্তি খাতের এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তিনি বর্তমানে গ্রামীণ হেলথ টেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে দায়িত্ব পালন করছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবেও। কর্মজীবনের শুরুতে সিটিসেল, গ্রামীণফোন, রবি, আজিয়াটা এবং ই.কে গ্রুপে নেতৃত্বে বিভিন্ন পদে থেকে তিনি দেশের টেলিযোগাযোগ খাতে যুগান্তকারী পরিবর্তন আনেন। তার নেতৃত্বে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, প্রথম ওয়্যারলেস ইন্টারনেট জুম, বিডি অ্যাপস, বিডি টিকেটস, রবি শপ ও বিঞ্জয়ের মতো সেবা চালু হয়, যা দেশের ডিজিটাল রূপান্তরে বড় অবদান রাখে। সাম্প্রতিক সময়ে তিনি সুখী.com চালু করেছেন, যা একটি পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম। শিক্ষাজীবনে তিনি কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে MBA এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েলস ট্রিনিটি সেন্ট ডেভিড থেকে ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সম্পন্ন করেন। সামাজিক উদ্যোগেও তিনি সক্রিয়। বাবা ও মায়ের নামে মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে অল্প সময়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন। বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিজিটাল মার্কেটিং কমিটির সদস্য হিসেবেও কাজ করছেন তিনি। আমরা আপনার কাজের প্রসঙ্গে তো অবশ্যই ধীরে ধীরে শুনবো, কিন্তু ছোটবেলার গল্পে যেখানটায় ছিলাম, পরিবারে আসলে একরকম কি বলতে পারি আপনারা যৌথ পরিবার পেয়েছেন, নাকি কাজিনদের কথা বলছিলেন আপনি? যে আমাদের বাসা আশেপাশে ছিল, যে আমাদের বাসা ছিল যেটা বললাম সিডিএ রোড 22, চাচার বাসা ছিল রোড 21, আরেক চাচার বাসা ছিল হালিশহর, ফুফুদের বাসা ছিল চিটং শহরে। তো আমাদের বন্ধু বান্ধবের একটা তো বন্ডেজ ছিল। আমরা সব কাজিনরা এক স্কুলে যেতাম, চিটং কলেজ স্কুলে। আপনার ডে শিফট ছিল সকাল 11টা থেকে বিকাল 5:30 পর্যন্ত। তো আমাদের সকালে যাওয়ার সময় আমাদের চাচি আমাদেরকে ভাত খেয়ে দিত। আমি ওই চাচার বাসায় গিয়ে আমরা একসাথে ভাত খেয়ে সব কাজিনরা একসাথে স্কুলে যেতাম। যদি ওই সৌভাগ্য বেশি দিন হয়নি, এরপরে ওরা সবাই ম্যাট্রিক পরীক্ষা পাশ করে ফেললো, তখন আমাকে একা একা স্কুলে যেতে হতো। বাট এটাও একটা অন্যরকম ফান ছিল। মানে গভর্নমেন্ট স্কুলে পড়ার মজাই অন্যরকম। মানে গভর্নমেন্ট ইনস্টিটিউশন, আপনি জানেন যে এখানে আমাদের টিচাররা খুব ভালো থাকে। মানে কলেজ স্কুল আপনারা জানেন যে হুমায়ুন আহমেদ সাহেব থেকে শুরু করে প্রফেসর ইউনুস থেকে শুরু করে সবাই ওই স্কুলের অ্যালামনি। ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস স্কুল, কিন্তু প্র্যাকটিক্যাল লার্নিং ওয়াজ অ্যামেজিং। মানে আমরা পুঁথিগত বিদ্যা ছাড়াও যে বস্তুগত জ্ঞান, এই ব্যাপারটা খুব এনজয় করতাম। দারুণ একটা ব্যাপার। আর এই যে ভাই বোনের কথা বলছিলেন, আপনারা 4 ভাই বোন, আপনি তো একদম চতুর্থ, সবার ছোট, বেশ আদরের ছিলেন। এই ভাই বোনদের মধ্যে বন্ডিংটা কেমন ছিল আসলে? আমাদের ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমার ভাই বোনদের এইজ গ্যাপ অনেক বেশি। তো আমার যেটা বললাম যে যেহেতু চিটাগাংয়ে ভালো এডুকেশন ইনস্টিটিউশন ছিল না, তো আমার বড় বোন ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সে উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। ভাই স্কলারশিপ নিয়ে আমেরিকা চলে গেলেন 86-এ। আর আমার থার্ড বোন ছিল পাইলট, তো উনি ঢাকায় চলে আসলেন ফ্লাইং ক্লাবে। তো আমি মোটামুটি আমার মাদার সান হিসাবেই আমি এবং আম্মাই একমাত্র চিটাগাংয়ে ছিলাম, বাকি সবাই থেকে ঢাকায় চলে আসতে হয়েছিল আর কি। তো আমাদের সবচেয়ে মজা হতো ঈদে দেখা হলে বা যে কোনো ছুটির সময়। তো আমার আরেকটা ইউনিক পার্ট হচ্ছে আমার বাবা চিটাগাংইয়ান আর মা হলো ঢাকা, আই মিন ইন্ডিয়া বলতে পারেন, যেটাকে ঘটি বলে। আমার নানা অ্যাকচুয়ালি 47-এর পরে উনি চলে এসেছিলেন দেশভাগের পরে। তো আমার একটা ঈদ হতো ঢাকায়, যেটা আপনার রমজান ঈদ যেটা, আর কোরবানির ডেফিনেটলি সীতাকুণ্ডে। আচ্ছা, তার মানে দাদাবাড়ি সীতাকুণ্ডে। সীতাকুণ্ড আসলে মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের আধার আমি বলবো। সেখানকার অনেক স্মৃতি তো আছেই আপনার, কিন্তু আপনাকে যেহেতু আরেকটু খুলে আমরা জানতে চাই যে আপনি বলছিলেন যে শৈশবে এমন কিছু চাওয়া ছিল যেগুলো কোনো সময় মনের মধ্যে থেকে প্রকাশ করেননি। আজকের এই আয়োজনে কি শেয়ার করতে চান? হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের বাপ চাচারা খুব সাকসেসফুল আল্লাহর রহমতে। ওনারা আমাদের
থাকে না যে এম ইন লাইফ, যেমন বাবা 1962-তে উনি লন্ডন গিয়েছিলেন, জি, উনি নেভিতে ছিলেন। অ্যাকচুয়ালি হি ওয়াজ দ্য ফার্স্ট ইস্ট পাকিস্তানি মার্চেন্ট নেভি, জি, মানে বাঙালি হিসেবে উনি ফার্স্ট মার্চেন্ট নেভি। উনি বোম্বে ডাফরিন থেকে পাশ করেন, সেখান থেকে উনি ইংল্যান্ডে চলে যান। পরে উনি ইস্ট পাকিস্তানে বলে যেহেতু উনি চাকরিটা ভালো পাচ্ছিলেন না, তখন উনি নেভিতে চলে আসেন এবং ওনার পাস আউট, তখন নেভির পাস আউট হচ্ছে রয়্যাল কলেজ অফ স্কটল্যান্ড থেকে। তো উনি এবং মাহবুব আলী খান সাহেব, ফেমাস জি, ওনার দে ওয়ার দ্য বেস্ট ফ্রেন্ড। তো উনি কিন্তু 1962-তে বিলাতে। তো আমি ছোটবেলা থেকে আমার বাবার ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি দেখতাম, তার বলের ছবি, তার টাক্সিডোর ছবি, তার অন্যরকম একটা লাইফস্টাইল, এবং অনেক গল্প শুনতাম। আমার আরেক চাচা, উনি খুব ফেমাস একজন মানুষ, ওনার নাম ছিল এলকে সিদ্দিকী। আচ্ছা, তো উনি জিয়াউর রহমান আমলের ক্যাবিনেটের মিনিস্টার ছিলেন এবং রোটারি ক্লাবের গভর্নর ছিলেন। কিন্তু এদের একটা বেস্ট পার্ট হচ্ছে এদের কারো টাকা ছিল না, সম্মান ছিল। যেমন আমি যেটা বললাম, আমার বাবা যখন মারা গেছেন, আমার মায়ের, আমাদের বাসাটা হাফ মানে 75% রেডি ছিল। আমার মনে আছে আম্মা বসে টিউশনির টাকা দিয়ে টুকটুক টুকটুক করে রুম বাড়ালো, দোতলাটাও পুরো করতে পারেনি, হাফ বিল্ডিং করছে। সো হি ওয়াজ ইন এ ভেরি গুড পজিশন, কিন্তু আমাদের টাকা ছিল না, কিন্তু উই হ্যাড দ্য ডিগনিটি, উই হ্যাড দ্য হ্যাপিনেস। হ্যাপিনেসটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সত্যি তাই, এই সম্মান এবং সুখটা আসলে টাকা দিয়ে কেনা যায়। এক্স্যাক্টলি। তো আমি আমার কাজিন থেকে দেখতাম বাবা মার সাথে নেপাল বেড়াতে যাচ্ছে, ব্যাংকক বেড়াতে যাচ্ছে, তো আমার তো মনটা খারাপ হতোই। বাট আমার চাচা আমাদেরকে এত ভালোবাসতো যে আমরা সীতাকুণ্ড 2টা গাড়ি নিয়ে যেতাম, এবং চাচা আমাদের জন্য একটা গাড়ি মেনটেন করতো, যেহেতু সীতাকুণ্ডে ওনার 4 ছেলে মেয়ে আর আমরা 4 জন, তো এক গাড়িতে তো জায়গা হবে না। সো ওই ধরনের আমরা প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট পেয়েছি। বাট তারপরে মনে তো একটা আফসোস থাকে। সেই ইভেন্টটা আমি একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতে চাই। আমি ফার্স্ট প্লেনে উঠি হলো 19 বছর বয়সে, ফার্স্ট প্লেনে উঠি। তো উঠার পরে আমার এত ভালো লাগছে, আমি আল্লাহকে দোয়া করলাম প্লেনে বসে, এবং শুনি যে সফরের দোয়া বলো কবুল হয়। আল্লাহ আমাকে তৌফিক দিও যেন প্রতি মাসে আমি একবার হলো প্লেনে উঠতে পারি। আল্লাহর রহমতে এখনো পর্যন্ত সেই আল্লাহ সেই দোয়াটা কবুল করেছেন যে অ্যাটলিস্ট একবার প্লেনে ওঠা হয়। মাঝে মাঝে উঠা না হলো ইচ্ছা করে চিটং চলে যায় প্লেনে, তারপরে প্লেনে ওঠা হয়। চমৎকার। এমনিতে ওই সময় আমরা একরকম স্বপ্ন দেখি, এমিল লাইফের কথাই যদি বলি, আমরা ঠিক করে ফেলি যে আমরা আসলে বড় হয়ে কি হতে চাই। আপনার কি রকম ঠিক করা ছিল কিনা? না, আমার কোনো কিছুই প্ল্যান মাফিক হয় নাই। যেমন আমাদের সবারই ইয়ে ছিল যে সবাইকে সায়েন্স পড়তে হবে। তো ম্যাট্রিকে সবচেয়ে আগে ধাক্কা খেলাম, সেটা হচ্ছে আপনার জানি না, আপনারা তো আমার অনেক ছোট হবেন, প্রথম যে নৈবক্তিক পরীক্ষা ছিল, যে গোল দিয়ে দিয়ে মনে আছে 500 কোয়েশ্চেন ব্যাংকের নৈবক্তিক পরীক্ষা ছিল। তো আমার ইলেকটিভ ম্যাথসে স্কোর আসলো 41। আচ্ছা, এটা হচ্ছে যে টিচার ছিলেন উনি 9-এর বদলে ভুলে 4 ফিল আউট করেছিলেন। সো আমি জেনারেল ম্যাথে পেয়েছি 97, কিন্তু ইলেকটিভ ম্যাথে পেলাম 41। এটা না আমি কুমিল্লা বোর্ডে গেলাম, অনেক ট্রাই করলাম, কিন্তু বললো যে না, এটা যদি চেঞ্জ করো ওই টিচারের চাকরি চলে যাবে। এটা খুব প্যাথেটিক একটা স্টোরি। তখন আমাকে বাধ্য হয়ে সায়েন্স থেকে ছেড়ে কমার্স আসতে হলো। আমাদের ফ্যামিলি ট্রেন্ড হচ্ছে সবাই ছেলেরা কলেজিয়েটে পড়বে, তারপর চিটং কলেজে সায়েন্স পড়বে, তারপর হয় ডাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে বা ওদিকে যাবে। আমার ভাগ্য হলো না, আমি আর চিটং কলেজে ভর্তি হতে পারলাম না, আমি কমার্স কলেজে ভর্তি হলাম, সেখান থেকে আমি বিজনেসে আসলাম। যখন ইন্টারমিডিয়েট আমি কমার্স নিতে হলো, দেন আই হ্যাড টু মানে ডিসাইড যে ঠিক আছে আমি আর ডাক্তার ইঞ্জিনিয়ার হব না। এমনিতেও অঙ্ক খুব একটা ভালো লাগতো না, তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আই কেম ইনটু বিজনেস এডুকেশন। আমরা আপনাকে যতটুকু জেনেছি যে আপনি পড়াশোনায় একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে আউটস্ট্যান্ডিং, সেটা বলার আর অপেক্ষায় রাখে না। আমরা সেই গল্পগুলো শুনতে চাই, কিন্তু পাশাপাশি যেটা শুনতে চাই যে ভবিষ্যতে যেহেতু আপনি নেতৃত্বে এসেছেন বিভিন্ন কর্মকাণ্ডের এবং সমাজের অগ্রগতি সম্পন্ন মানুষ আপনি, সেই জায়গা থেকে নেতৃত্বের সেই গুণগুলোর জন্য শৈশবে কোনো রকম অভিব্যক্তি দেখেছিলেন বা কোনো কিছুর সাথে জড়িত ছিলেন? হ্যাঁ, আমরা আমাদের যেটা বললাম যে ফ্যামিলির অনেকগুলো ট্রেডিশন ছিল। প্রথম জিনিস হচ্ছে আমাদেরকে মিউজিকে আসতে হবে। আচ্ছা, আমাদেরকে তবলা শিখতে হয়েছে। আমাদের মেয়েরা আপারা গান গেতো, ছেলেরা তবলা বাজাতো। তো আমাদের ফ্যামিলিতে আবার ছেলেদের থেকে মেয়েদের ইয়ে বেশি, মানে ওদের অনেক বেশি মূল্যায়ন বেশি। কেন জানি মেয়েদের ওরা সবসময় আমাদেরকে ডমিনেট করতো। যাই হোক, তো দেখা যেত আমরা ভালো গান গেতাম, কিন্তু আমাদের বোনদের গান সবাই বেশি শুনতো। তো স্কুলে একটা হামনাদ প্রতিযোগিতা হয়েছিল, তো ওখানে আমি হামনাদ গেলাম। তো যেহেতু বোধহয় খুব একটা ভালো অন্য সিঙ্গার ছিল না, তো আমি প্রচুর গিফট পেয়ে নিয়ে আসলাম। তখন সবাই বুঝলো যে আমি গান গেতে পারি। তখন আমরা প্রচুর ইভেন্টস করতাম। আমি অ্যাকচুয়ালি রেড ক্রিসেন্ট করতাম, আর আমাদের চিটংয়ে অনেক গভর্নমেন্টের অনেক প্রোগ্রাম হতো, আমি ওখানে বিতর্ক প্রতিযোগিতাতে ফার্স্ট হয়েছিলাম। তারপর আমাদের উপস্থিত বক্তৃতা একটা ছিল, ওখানে আমি ফার্স্ট হয়েছিলাম। তো প্রচুর এক্সট্রা কারিকুলারে আমাদেরকে এনগেজ করতে হতো। আর
আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, আমাদের ফ্যামিলি আরেকটা ট্রেন্ড ছিল যে আলিয়াস ফ্রান্সিসে সবাইকে ভর্তি হতে হতো। আচ্ছা। তো আমি ক্লাস 6 এ থাকতে আলিয়াস ফ্রান্সিসে যাওয়া শুরু করলাম। আমার বেস্ট ফ্রেন্ড ছিল চিটাগংয়ের পোস্টমাস্টার জেনারেল। উনি যখন ফোন করতো আমার বাসায়, আম্মাকে বলতো আরমান আছে, আম্মা বলতো কে বলছেন, আমি ওর ফ্রেন্ড, ওর কোর্সমেট বলছি। আমার এই বুড়ো লোক তোমার কোর্সমেট? হ্যাঁ, আমার আলিয়াস ফ্রান্সিসের ফ্রেন্ড। আলিয়াস ফ্রান্সিসে একটা বেস্ট পার্ট হচ্ছে ইউ লার্ন ফ্রেঞ্চ, অন টপ অফ ইট ইউ লার্ন স্পোকেন ইংলিশ, কারণ ওখানে ইংলিশ বলতে হবে অথবা ফ্রেঞ্চ বলতে হবে। তারপর ব্রিটিশ কাউন্সিলের মেম্বার ছিলাম। তারপর আমাদের চিটাগং পাবলিক লাইব্রেরিটা খুব ভালো ছিল, ওখানে প্রচুর বই পড়তাম। তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে হতো। তখন যেহেতু বিতর্ক করতাম, তখন স্টেজ ফ্রাইটটা চলে গেল, এই ভীতিটা চলে গেল। তখন বোধহয় আস্তে আস্তে মানে ভবিষ্যতের জন্য এটা খুব ভালো কাজে লেগেছে আমাদের এই গ্রুমিং গুলো। দারুণ। আপনার একটা গুণে কিন্তু আমাদের লাবণ্য খুব খুশি হয়েছে, আমি জানি যে আপনি গান করতেন, তাই না? লাবণ্য গানের মানুষ। আমার তো গান শোনার লোভ হচ্ছিল যে স্যারের কাছ থেকে আজকে গান শুনে ফেলবো কিনা। এখন কি গাওয়া হয় নাকি ছোটবেলায় আসলে ওইটুকুই একটা শখের বশে গাওয়া? তো আমার লাইফে আমি বলি ওয়ান অফ দ্য ফেইলিউর হচ্ছে গান। ওকে। আমি অসম্ভব ট্রাই করেছি, বেনসন হয়ে যে স্টার সার্চে ট্রাই করেছি। আচ্ছা। আমরা ওখানে আমাদেরকে ডাকে নাই। তারপরে হচ্ছে আমার 2-3 বার ব্যান্ড ফর্ম করেছি, প্রতিবার ব্যান্ড ভেঙে গেছে। লাস্টে বিরক্ত হয়ে কয়েকটা সিঙ্গেলস আছে আমার ইউটিউব চ্যানেলে, আহমেদ আরমান সিদ্দিকী দিয়ে সার্চ করলে পাবেন। তো আমি যেটা করেছি, এই জন্য এটাকে কর্পোরেট ব্যান্ড হিসেবে, আমার সবচেয়ে সাকসেসফুল একটা ব্যান্ড ছিল দ্য সাইলেন্ট ট্রাইব, আমরা এসসিবির শোগুলো করতাম। আর রবিতে থাকতে একটা ব্যান্ড ছিল রবি ব্যান্ড, তখন আমরা রবি শোগুলো করতাম। দারুণ দারুণ। আপনি যেটাকে বিফলতা বলছেন স্যার, আমার কাছে মনে হয় যে এই বিফলতাটাই পরবর্তীতে সফলতা হয়ে গেছে। আপনি অন্য বৃহত্তর পরিসরে নিজেকে সফল করেছেন। আমরা ছোট্ট জিনিস বলতে চাই, সরি, আমি যে আমি পার্থদা আমার খুব কাছের মানুষ। আমি একসময় যখন সিনেমা প্রডিউস করতাম, মেড ইন চিটাগং একটা মুভি আমি প্রডিউস করছিলাম। তো পার্থদাকে বললাম, পার্থদা ওয়াই আমি কেন সাকসেসফুল হলাম না বলেন তো? উনি বললো চাটগাঁয়ে ভাষায় খোয়াল, আমি কপাল। আচ্ছা, দেখবেন প্রচুর ভালো ভালো আর্টিস্ট তারা সাকসেসফুল হয় না, আবার অনেকে ধামাধাম ক্লিক করে যাচ্ছে। সত্যি তাই। বাট মেবি আই ওয়াজ নট দ্যাট ট্যালেন্টেড। এটা আসলে সব জায়গায় আছে যে কপালটা আসলে অনেক প্রয়োজন, যে কার ভাগ্য কোন দিকে যাচ্ছে। তা আমরা যদি একটু পড়াশোনার জায়গাটায় আসলে আবার ফিরে যাই, আমরা অনেক আসলে অভিজ্ঞতা রয়েছে আপনার। স্কুলে তো আসলে স্কুল থেকে কলেজ হলো আপনার চিটাগং কমার্স কলেজ। সো সেখানে কেমন এক্সপেরিয়েন্স ছিল এবং সেখান একটু শুনে নেই। ওয়ান অফ মাই গোল্ডেন ডেজ। আমি জানি আমার এই ইন্টারভিউটা আমার কমার্স কলেজের ফ্রেন্ডরা দেখবে, আমি ওদেরকে এটা পাঠাবো। কমার্স কলেজে আমরা 2টা বছরে মিলায় 15টা ক্লাস করলাম। ক্লাস করার পরে খবর পেলাম যে ডিসকলিজিয়েট করা হচ্ছে, মানে যারা অ্যাটলিস্ট 50টা বা 60টা ক্লাস করবে না, তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আচ্ছা। তো এটা অনেক একটা গোপনীয় গল্প, বেশি কিছু বলবো না। সেটা হচ্ছে যে টিচারটা ডিসিশন নেবে তার কাছে আমরা সবাই পড়তে গেলাম প্রাইভেট। পড়ে গিয়ে তাকে বললাম যে স্যার একটা প্রবলেম হয়েছে, আমরা তো সবাই ডিসকলিজিয়েট। তো সে বললো ও নো, তাহলে কি করা যায়? তোরা তো 100টা ক্লাস করছিস। না স্যার, 80টা ক্লাস না, 50টা ক্লাস না, তাহলে আমি কি করবো এখানে? স্যার একটা ফি ধরাই দেন, সেটা দিয়ে আমরা সবাই কলেজিয়েট হয়ে যাবো। ঠিক আছে, 500 টাকা করে দেবো। স্যার 500 টাকা কিভাবে পাবো? বাসায় বললে তো মারবে ধরে। তারপর আমার মনে আছে 20 টাকা চার্জ ধরে আমরা 20 টাকা দিয়ে 15টা ক্লাস করে আমরা কলেজিয়েট হলাম। তারপর আমরা এইচএসসি পরীক্ষায় গেলাম। আমার যে সব ফ্রেন্ডরা ক্লাস করতো ওরা রেগে মেগে অস্থির। আমার বললাম তো, আমার স্কুল সারাক্ষণ যে পালানো, এক্সট্রা কারিকুলার, আর কলেজ যেটা বললাম যে আসলে আমাদেরকে তো ক্লাসে পড়তে হয় না, আমাদের পড়াটা হচ্ছে লাস্ট 3 মাস, যেটা বলে না টেস্টের পরে দরজা বন্ধ করে পড়ো। তো আমরা আমি এই স্ট্র্যাটেজিতেই চলছি, টেস্টের পরে দরজা বন্ধ করে পড়া। আচ্ছা আচ্ছা। মানুষের জীবনে আসলে কলেজ সময়টা আসলে খুবই কম সময়ের থাকে, কিন্তু আসলে কম সময় হলেও একটা তীব্র রকমের অভিব্যক্তি দিয়ে যায়। কিন্তু সবচেয়ে বেশি সময় থাকে ইউনিভার্সিটি লাইফ। আপনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে বিপণন বিষয়ে পড়াশোনা করেছেন, একটু শুনি যে বিপণনে কেন আসলেন? যেহেতু আমার বিবিএ করলাম, আই মিন কমার্সে, যেহেতু আমি এইচএসসি কমার্সে ছিলাম, তো ওখানে একটা ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করি। সেটা হচ্ছে আমি আমার মা মনে করতো আমার মতো টিচার ছিল, যে আমি হয়তো সেকেন্ড ডিভিশন পাবো বা ফার্স্ট ডিভিশন পাবো। সো এটা একটু মেবি সব আমাকে ভুল বুঝতে পারে, বাট এই গল্পটা আমি বলি এই কারণে যে আমার মা মনে করতো যে আমার যেহেতু পড়াশোনা করছি না, কলেজে যাচ্ছি না, কমপ্লেন আসছে, রেজাল্ট খারাপ হবে। তা আমার ইন্টারমিডিয়েটে প্লেস ছিল, আমি স্ট্যান্ড করেছিলাম ইন্টারমিডিয়েটে। তো এটা তো আম্মা বিশ্বাসই করে নাই, এবং আশেপাশে সবাই কেউ বিশ্বাস করে নাই যে এর মতো দুষ্টু ছেলে কিভাবে স্ট্যান্ড করে। তো
আইআইবিতে পড়ার পেছনে একটা মজার স্টোরি আছে। জি। তো আমার বাইরে যাওয়ার প্ল্যান ছিল, আই গট স্কলারশিপ ফ্রম 2 ইউনিভার্সিটিস, কিন্তু আমাকে যেতে দেওয়া হয় নাই, কারণ আমার ভাই বোনরা মনে করলো যে এই ছেলেটা এত দুষ্ট, বিদেশে আসলে আরো বেশি দুষ্টামি করবে। তো ওরা কেউ ভয়ে আম্মাকে ডিসকারেজ করলো, আর আম্মাও আমাকে ছাড়তে চায় নাই, কারণ একটা মাত্র বাচ্চা তার সাথে আছে, বাকি সব ভাই বোনরা অলরেডি বিদেশ চলে গেছে। তো আমার খুব মন খারাপ হলো। আমি মনে আছে আইবিএতে সাদাখাতা জমা দিলাম, ট্রাই করলাম, আমাকে একটা চ্যালেঞ্জ দিছিল, আই গট 60% স্কলারশিপ মনে হয় নর্থ ইস্টার্ন স্টেট ইউনিভার্সিটি থেকে। তারপরে বললো হবে না, 100% স্কলারশিপ লাগবে। তারপর ইউনিভার্সিটি অফ মিসিসিপি থেকে 80% স্কলারশিপ পেলাম, তাও দিল না, কারণ অফকোর্স একটা ফাইন্যান্সিয়াল রিজন ছিল। বাট আমার খুব অভিমান হলো যে আমি সেক্ষেত্রে আমি আর বাসার সাপোর্টই দিব না। তো আমি আইবিতে ভর্তি হলাম, বিকজ আইবিতে 100% স্কলারশিপ দিত যারা বোর্ডে স্ট্যান্ড করতো। তো আমি তখন আইবিতে ভর্তি হলাম, এবং আমি তখন টিউশনই করতাম। তো আমি ট্রাই করতাম যত কম সংখ্যক বাসার, এটা 1 বছরের একটা অভিমান পিরিয়ড ছিল, পরে এটা সর্ট আউট হয়েছে। বাট এটাতে আমি আফসোস করি না, কারণ এটা আমাকে অনেক বেশি আরো প্র্যাকটিক্যাল করেছে। তো আইবিতে মজার ব্যাপার হচ্ছে ঢাকা শহরে এত আত্মীয়স্বজন থাকা সত্ত্বেও আইবিতে তখন বাড়িধারাতে ওদের ক্যাম্পাস ছিল, আর আমরা থাকতাম কালাচাঁদপুর, যেটা ওয়াকিং ডিস্টেন্স আর কি। তো আমাদের সাথে থাকতো সব গারো মেইড বা গারো যারা বাবুর্চি, যারা বাড়িধারা সাহেবদের বাসায় কাজ করে। ওইখানে আমরা ওটা একটা অসম্ভব মজার একটা লাইফ, মানে আমরা 4 ফ্রেন্ড মিলে একটা বাসা নিয়ে থাকতাম। তো এমনও হয়েছে যে আমরা তো খাট ছিল না, ডিভানে সবাই ঘুমাতাম আমরা, নিচে ডিভানে। তো রাতে এসে দেখছি যে ডিভানের চারপাশে 10 জন ঘুমাচ্ছে, আর ডিভানের মাঝখানে 3 জন ঘুমাচ্ছে, মানে একটা রুমে মানে 15 জন একটা রুমে ঘুমাচ্ছে আর কি। আর আমাদের একটা বাবুর্চি ছিল, ওর কাজ ছিল হচ্ছে মুরগি পিস করা, মানে ও আমরা হয়তো একটা মুরগি 8 পিস করলো, তারপর দেখলো 4 জন ঢুকলো, ওটাকে 12 পিস করলো, আরো 4 জন ঢুকলো, ওটাকে 20 পিস করলো, তারপর পানি ঢেলে দিল, লবণ দিয়ে দিল। আমরা বলতাম যে তোরা আমাদের এখানে খাস কেন, তোরা তোদের রেস্টুরেন্ট বাসায় খা। ওরা সারাক্ষণ আমাদের বাসায়। এমন হয়েছে আমি একদিন বাসায় এসে বের করে দিস বাসা থেকে সবগুলোকে, এনাফ, গেট আউট, আই ওয়ান্ট টু স্লিপ অন মাই বেড পিসফুলি। পরে এখানে বেস্ট পার্ট হচ্ছে ইউ হ্যাভ মানে প্রাইসলেস রিলেশনশিপ। মাঝে এখন আমাদের ফ্যামিলিতে এমন একটা দুঃখজনক ব্যাপার যে আমার জেনারেশনে আমি ছাড়া বাংলাদেশে আর কেউ নাই। একটা আজব ব্যাপার, 7টা চাচা ফুফু আমাদের, এখন খালি 2 জন ফুফুতো ভাই আছেন, 3 জন ফুফুতো ভাই আছেন, আর 1 জন আমি, বাকি কেউ নাই। বতসোয়ানা, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, সব জায়গায় সবাই ছড়ায় গেছে। এটা একটা আশ্চর্য। দেশের বাইরটা আসলে আপনাকে টানেনি কেন, এটা আমি জিজ্ঞেস করব অবশ্যই, কিন্তু আপনার কাছে শুনতে চাইবো যে দেশের বাইরে আপনি গিয়ে না থাকলেও পড়াশোনার কিন্তু একটা অংশ সেখানে করেছেন, এবং চমৎকারভাবে সেখানেও আপনি আপনার প্রতিভা স্বাক্ষর রেখে এসেছেন, সেই গল্পটা একটু শুনি। তো আমি এক্সপ্যাট্রিয়েট ছিলাম মালয়েশিয়াতে। তো যখন রবিতে শেষ করে আমার ইডটকো একটা টাওয়ার কোম্পানি আর কি, তো বাংলাদেশে এটা আমি এস্টাবলিশ করেছিলাম যে ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট, মানে একদম ফ্রম স্ক্র্যাচ একটা কোম্পানিকে গড়ে তোলা। এটা কত সালে? এটা ছিল 2013-14। পড়াশোনা শেষ করে আইইবি থেকে বের হয়ে আসলে কর্মজীবনে প্রবেশ করেন? হ্যাঁ, আমি আইইবি শেষ করলাম 3.5 বছরে, কারণ যেহেতু স্কলারশিপে পড়তাম। তো 3.5 বছর শেষ করেই আমি ইন্টার্নশিপের আগে আমি সিডিসিতে ঢুকলাম। তো এটাও একটা মজার স্টোরি আছে। আই ফল ইন লাভ উইথ ঢাকা সিটি। না, আমরা যারা মফস্বল থেকে ঢাকায় আসি না, গুলশান তো তখন অসাধারণ, মানে ভিডিও কানেক্টের পাশে হট হাট ছিল। ফার্স্ট দেখলাম একটা ছেলে শর্টস পরে হাঁটতেছে, ওয়াও, শর্টস পরা যায়। হ্যাঁ, আমাদের কিন্তু মজার না, আমরা ক্যাসেট থেকে শুরু করে সিডি থেকে শুরু করে এখন তো আইফোন, আমাদের জেনারেশন ইউটিউব, এভরিথিং। সো ঢাকা, আই ফল ইন লাভ উইথ ঢাকা। আচ্ছা। তো আমার একটা বহুজাতিক কোম্পানিতে চাকরি হলো, গাড়ি এবং ল্যাপটপ সহ, কিন্তু যেতে হবে বরগুনায়। আচ্ছা। অনেক ওখানে ছিল ওই সময় 2001 সালে 20,000 টাকা বেতন, আর ল্যাপটপ অ্যান্ড গাড়ি, না, ড্রিম জব, কিন্তু বরগুনায়। তো আমার মনে আছে আমরা ব্যাক করতেছি, আমি আর আমার একটা কলিগ আর কি, ওপরে গ্রামীণ ফোনে গেল। তখন আমার কাছে সিডিসেলের অফার 12,000 টাকা, ওর কাছে গ্রামীণ ফোনের অফার 15,000 টাকা। তো আমরা দুজন বললাম যে ঢাকা শহর ছেড়ে বরগুনায় যাবো, ঢাকা শহরেই থাকি। দেন আই স্টার্টেড মাই ক্যারিয়ার ইন সিডিসেল, 12,000 টাকা আর কি। আমার বাকি সবাই এই অ্যাজ ইউজুয়াল, এই ছেলেটা সবসময় উল্টা পথে হাঁটে, কোথায় এসে ওদিকে যাবে না গিয়ে, বুঝেন না, সবাই তো এফএমসিজিতে তখন যেত আর কি। সত্যিই তাই। তো আমাদের হাতে অ্যাকচুয়ালি টেলিকমিউনিকেশন গ্রো করছে। আমি পরে দেখলাম ওই বহুজাতিক এফএমসিজি থেকে সবাই টেলিকমিউনিকেশনেই আসলো। আচ্ছা। সো উই আর হ্যাপি টু বি পার্ট অফ ইট, যে বিল্ডিং দ্যাট ইন্ডাস্ট্রি। কতদিন থাকা হলো সিডিসিলে? আমি ছিলাম 7 বছর। আচ্ছা, 2000 লম্বা সময় বলতে পারি। 7 বছর, 8 বছর ছিল। হ্যাঁ, 8 বছর ছিলাম। সিংটেল আসার পরে ছিলাম। তো সিডিসিল আমার লাইফের
মানে একটা ক্যারিয়ার মাইলস্টোন। আপনারা দেখবেন যে সিরিজের যারা কাজ করছে ওদের একটা ইজম আছে, এবং ওখান থেকে কিন্তু সব টেলিকমিউনিকেশনে সব লোকজন ছড়াই গেল আর কি। দে আর এ গুড কোম্পানি টু ওয়ার্ক উইথ আর কি, খুব ভালো এমপ্লয়ার ছিলেন তারা, এই স্কোয়ার গ্রুপের মতো আর কি। আমি আসার আগে আপনাকে যেটা বললাম যে ইট ওয়াজ এ গুড প্লেস টু ওয়ার্ক, মানে আনফরচুনেটলি এটা সাস্টেন করলো না ফর ভেরিয়াস রিজন। তো সিটিসেলে আমার বেস্ট ব্রেক হয়েছিল এই কারণে, আই ওয়াজ পার্ট অফ সিংটেল ইনোভেশন ওয়ার্ক গ্রুপ বলে। এই যে আমরা যে এখন বিকাশ নিয়ে কথা বলি, রকেট নিয়ে কথা বলি, ফিনটেক নিয়ে কথা বলি, আপনি আমাকে পরিচয় করলেন জুম যে লঞ্চ, জুমটা একটা আমার লাইফের একটা ইমোশনাল পার্ট, কারণ আমি তো গ্রামে যাই, এটা কি সিটিসেলে থেকে যে আমি যখন চলন বিল পার হচ্ছিলাম at 80-90 কিলোমিটার স্পিড, তখন দেখি আমার ল্যাপটপে 70 kbps স্পিড, অটোমেটিক্যালি আই ওয়াজ ভেরি ইমোশনাল, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। এই এখন দেশটার কত উন্নতি হবে না। তারপরে তো আপনার ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ ছড়াই গেল, মানুষ প্রথম এটিএম দেখলো সিডিসেল দিয়ে, মানে সিডিসেল জুম দিয়ে, দেশে প্রথম ইউনিয়ন ডেভেলপমেন্ট সেন্টার হলো, সবগুলো ইউনিয়ন কানেক্টিভিটি গুলো হলো। সো আপনি প্রাইভেট সেক্টরেও কাজ করে দেশের উন্নয়নে যে ভূমিকা রাখছেন, এটা একটা অন্যরকম ফিলিংস আর কি। আর আমি, সবাই জানে আমার পরিচিত যে আই এম দ্য লাকিয়েস্ট পারসন ইন মাই ক্যারিয়ার, কারণ হচ্ছে আমি লাইফে যা চাইছি তাই পাইছি। আমি বলছি যে এখন আমি ফিনটেক নিয়ে কাজ করি, ফিনটেক আসছে, তারপরে মাঝখানে সিনেমা বানালাম, বিঞ্জ তখন করলাম, গান বাজনা করতে চাইছি, গান বাজনা করতে, এখন হেলথ সেক্টরে কাজ করছি, যে সুখী, যেটা এটা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 হেলথ টেক অ্যাপ ইন গুগল এখন। আমরা সুখী নিয়ে বিস্তারিত জানবো, যদি আমরা একটু সিটিসেলের জায়গাটায় আসি। একদম প্রথম আপনার জার্নি, কিন্তু মনে হচ্ছিল যে আপনি ঠিক করতে পারছিলেন আসলে যে আপনি কি করবেন, বা এই কাজের জায়গাটাই আপনার ভালো লাগছিল কিনা, এক্সপেরিয়েন্সের জায়গাগুলো নিয়েও যদি একটু জানেন। এই গল্পটা আমি অনেক জায়গায় বলেছি, অনেক পডকাস্টে বলেছি, এখানে কুইকলি বলি। তো আমার ফার্স্ট মিটিং উইথ মাই ফার্স্ট বস, তো উনি একজন ভারতীয় নাগরিক, উনি ইন্ডিয়ান একটা টেলকো থেকে এসেছিল, তো তখন সিরিসেল একটা রিফরমেশনের মধ্যে যাচ্ছিল, ট্রান্সফরমেশন করছিল আর কি। তো আমাকে উনি ফার্স্ট সিটিং এ বসায় বললো যে বিটিএস এর ট্রান্সমিশনে 2 Mbps লিংক থাকে, আমরা 2 Mbps লিংকটাকে ভেঙে কেবিপিএস বিক্রি করবো। আই ওয়াজ লাইক, আমি তো টেকনিক্যালি বা আইটির কোনো মানুষ না, আপনি আমার কি বলতেছেন এগুলো? তুমি এখানে আসছো, এটার নাম হচ্ছে ভ্যালু এডেড সার্ভিসেস মার্কেটিং টিম, এখানে আমরা একটা আনকনভেনশনাল ইনোভেশন নিয়ে কাজ করবো। তাহলে দেন আই থিঙ্ক ইউ হায়ার্ড আ রং পারসন, কারণ আমি তো বিবিএ এমবিএ মার্কেটিং বিবিএ করে আসছি মার্কেটিংয়ে। ও বললো যে আমি হলাম বিকম পাস কোর্সের পাস করা, সারা আমি লিসেন টু মি। দেন ওখান থেকে হচ্ছে ক্যারিয়ার শুরু। তখনই যে টেকনিক্যাল ব্যাপারগুলো বোঝা, জার্গনগুলো বোঝা, টেলিকমিউনিকেশনের পিছনে কিভাবে কাজ করে, তার উপর বেস করে আমরা বিভিন্ন ভ্যালু এডেড সার্ভিস করতাম। যেমন বাংলাদেশের প্রথম খবর শোনা যে শুরু হলো ফোন দিয়ে, এটা কিন্তু আইভিআর বা ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম দিয়ে শুরু হয় নাই। এটা হচ্ছে, আমি যদি সোজা বাংলায় বলি, যে একটা ভার্চুয়াল নাম্বার আমরা দিতাম সুইচে, দিয়ে নাম্বারটাকে বন্ধ করতাম, করে ওখানে ভয়েস মেসেজ লেখে না যে হাই দিস ইজ লাবণ্য, সরি আই ক্যান টেক ইউর কল, প্লিজ কল মি ব্যাক লেটার, ওইখানে রেকর্ডিং হতো যে মাছরাঙ্গা নিউজে আপনাকে স্বাগতম, আচ্ছা এই মুহূর্তে হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, এইভাবে হচ্ছে নিউজগুলোকে দেওয়া হতো। সেভাবে করে স্মল স্কেলে। তারপর আমরা সিআরবিটি করলাম, কালারিং ব্যাটন, ফোন করলে যে আপনি গান শুনতেন। তো আমার লাইফের একটা ইন্টারেস্টিং পার্ট ছিল হচ্ছে কল সেন্টার সেট আপ করা। আচ্ছা, যে একটা কল সেন্টার অন করলাম, সেটা 24 ঘন্টা চলবে। তারপর প্রথম প্রিপেড কার্ড রিচার্জ করা। আচ্ছা, তার আগে মধ্যে প্রিপেড কার্ড ছিল না, মানে 300 টাকা স্ক্র্যাচ কার্ড পাওয়া যেত। তো ওই কার্ডটা আমার কাছে এখনো আছে, যে সুভিনির, যে প্রথম স্ক্র্যাচ করে টাকা ভরলাম, সেখান থেকে মানুষজন এরকম খুব মজার ক্যারিয়ারের যেই স্ট্যাবলিশমেন্টটা। আর তখন সিংটেল টেক ওভার করলো সিডিসেলের। তো লাইফের একটা বড় ট্রান্সফরমেশন হলো যে আমার ইন্ডিয়ান বসে চলে গেল। তো যাওয়ার আগে আমাদের মালিক পক্ষকে বললো যে তোমাদের কাস্টমার কেয়ারের এই ফুল ট্রান্সফরমেশনটা এই ছেলেটাকে দাও। তখন আমার বয়স ছিল 24 বছর। আচ্ছা, তো আমাকে আমাদের মালিক পক্ষ ডাকলো, ডেকে বললো তোমাকে সন্দীপ দায়িত্ব দিয়ে গেছে, এই কাজটা করে দিও। আমি খুলে দেখলাম 133 জন মানুষ নিতে হবে, কল সেন্টার করতে হবে 24 আওয়ার্স, কাস্টমার কেয়ারের ফ্রন্ট অফিস অপারেশন করতে হবে 7 দিন, এরকম করে মানে 133 জনের একটা হায়ারিং করতে হবে। আচ্ছা, তো মনে আছে আমি প্রায় 1010 সিভি দেখছিলাম, দেখে তারপরে একটা টেস্ট নিয়ে তারপরে এটাকে করে পুরা মানে কাস্টমার কেয়ারটাকে অটোমেট করে, মানে এটাকে একদম স্টেট অফ দি আর্ট একটা করা। ওখানে কিছু মজার ডিসিশন ছিল। যেমন প্রথম আমি বাংলাদেশে স্টুডেন্টদেরকে নেওয়া শুরু করলাম কল সেন্টার এজেন্ট হিসেবে, আওয়ারলি বেসিসে ওদেরকে পে করতাম। প্রচুর আমার একটা ভক্তকুল আছে যারা অ্যাকচুয়ালি ওইখানে চাকরি করে তাদের টিউশন ফি দিয়ে পাস করছে আর কি, এবং ক্যারিয়ারেও তারা ভালো করছে।
এবং ওখান থেকে বাকি অপারেটররাও সাহস করে নেওয়া শুরু করলো যে ঠিক আছে আমরা আওয়ারলি বেসিসে স্টুডেন্টদেরকে নেই। এরকম ছোট 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 সিটিসেন আমার লাইফটাকে এভাবে সেট করে দিয়েছে। আর যেহেতু সিংটেল একটা ইন্টারন্যাশনাল কোম্পানি ছিল, তো আমরা প্রতি মাসে আই ইউজ টু গো টু সিঙ্গাপুর, ওই যে আল্লাহ যে দোয়া কবুল করছে। তো ওখানে আমরা সিংটেল ইনোভেশন ওয়ার্ক গ্রুপের আন্ডারে প্রথম মোবাইল কমার্স ইন্ডিয়ার আগে কিন্তু বাংলাদেশে শুরু হয়েছিল, কেউ জানে না। ইন্ডিয়া কিন্তু পরে অনেক কিছু, অনেক সার্ভিস আছে যেগুলো আমরা অনেক আগে থেকে শুরু করেছিলাম। ওয়্যারলেস ইন্টারনেট, এটা আমাদেরকে দেখে রিলায়েন্স লঞ্চ করলো, জুম দেখে। তারপরে হচ্ছে মোবাইল কমার্সেও ফার্স্ট যে ওয়ালেটের সার্ভিসটা, এটা কিন্তু আমাদেরকে দেখে ইন্ডিয়াতে লঞ্চ হলো। এবং এম-পেসা যেটা সবচেয়ে ফেমাস সার্ভিস, যেটা বলে আপনার কেনিয়াতে সাফারিকমের, ওই সময় একসাথে বিকাশ, এম-পেসা এরা সব একসাথে আপনার লঞ্চ হলো আর কি। সো এইগুলো সবই সিটিসেল থেকে আসা। তো সিটিসেল থেকে তারপর কোথায়? সিটিসেল থেকে আমি রবিতে গেলাম। আচ্ছা, তো রবিতে গিয়ে এটা কত সালে স্যার? এটা হচ্ছে 2010 সালে। 10 সালে। মাঝখানে আমি 5 মাস গ্রামীণ ফোনে ছিলাম। আচ্ছা, গ্রামীণ ফোন থেকে তারপর আমি রবিতে গেলাম। রবিতে বিকাশের প্রজেক্টটা তখন লঞ্চ হলো। আচ্ছা, তো বিকাশের প্রজেক্টে রবি আপনার কমপ্লিট ডিস্ট্রিবিউশন সাপোর্টটা দিয়েছিল। এবং এখন তো বিকাশ ওয়ার্ল্ডের নাম্বার 1 ফিনটেক অ্যাপ। ওই টাইমটা ওয়াজ ফ্যান্টাস্টিক, যে এই যে কষ্টটা মানুষকে বুঝানো শিখানো, এখন তো বিকাশ ছাড়া আমরা অচল, যেরকম ফুডপান্ডা ছাড়া আমরা অচল, উবার ছাড়া আমরা অচল। দিজ আর ফ্যান্টাস্টিক এলিমেন্টস। তো রবিতেও আমি ফার্স্ট যে প্রজেক্টটা করেছিলাম হচ্ছে এম হেলথ, মিলভিক নামে একটা প্রজেক্ট করেছিলাম। তো ওখানে আমরা কমিউনিকেশন অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আর রবিতে তো যে বিঞ্জ করলাম আমরা, বিডি টিকেটস একটা প্ল্যাটফর্ম করলাম। তো বিঞ্জ হচ্ছে আমার লাস্ট একটা বিউটিফুল এক্সপিরিয়েন্স, একদম ফ্রম প্রফেশনালস টু মেকিং কন্টেন্টস। আচ্ছা, সো এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। তারপরে আমি 2024 সালের ভ্যালেন্টাইন্স ডেতে জয়েন করলাম গ্রামীণ গ্রুপ। জি জি জি। তো ওটা একটা খুব ভয়াবহ। এমনিতে গ্রামীণ ফোনে থাকার সময় কি আলো আসবে ওই 5 মাসের সময় নাকি? হ্যাঁ, গ্রামীণ ফোনে তখন একটা খুব সমস্যা ছিল যে আনলিমিটেড ইন্টারনেট ছিল, ইফ ইউ ক্যান রিকল। তো যেটা হতো যে 5টা লোক যখন ডাউনলোড করতো, তখন ওই বিটিএস এ কেউ আর ইন্টারনেট ইউজ করতে পারতো না। আচ্ছা, তো গ্রামীণ ফোনে যেটা আমি করছিলাম যে ওদের আনলিমিটেড প্যাকেজ থেকে লিমিটেড প্যাকেজ লঞ্চ করেছিলাম। কারণ আমরা যেটা দেখেছি যে লোকজন এখনো যেটা হয় যে আমাদের আনফরচুনেটলি কিন্তু ইন্টারনেট বলেন সবকিছু মিসইউজ হচ্ছে। আমাদের জেনারেশন এই সারাক্ষণ রিলস দেখছি, আমরাও রিলস দেখছি, উই আর ওয়েস্টিং এ লট অফ টাইম। ওই সময় তাই ছিল যে দেখা গেলো যে আনলিমিটেড অফারে 4-5 জন বাজে কাজে ইন্টারনেট ইউজ করার কারণে বাকিরা ইউজ করতে পারছে না। তো ওই সময় আমরা আনলিমিটেড প্যাকেজ থেকে বের হয়ে ফেয়ার ইউসেজ পলিসি একটা করেছিলাম। আচ্ছা, সো ওটা হচ্ছে গ্রামীণ ফোনের আমার ছোট সময়ের অ্যাচিভমেন্ট। অ্যান্ড রবিতে আমি টোটাল যে আমরা যেটাকে বলি মানে নন কোর সার্ভিস, মানে ভয়েস এবং SMS এবং ডেটা ছাড়া বাকি যে সার্ভিসগুলো সেগুলোতে আমি কাজ করেছি। আচ্ছা আচ্ছা। তো সেখানে বিডিএস এসেছিল, বিডিটিকেস এসেছিল, বিঞ্জ আসলো, তারপর হেলথের সার্ভিস ছিল, আমাদের অনেক ধরনের সার্ভিস আমরা করেছিলাম। এবং আই থিংক এই যে এত সার্ভিস আসছে এবং এত সার্ভিসগুলোর আপনি এক প্রকার নেতৃত্ব দিচ্ছেন, এই নেতৃত্বের পেছনে আসলে কি ধরনের মানসিকতা কাজ করতো? যে দেশের মানুষের সেবা করব নাকি কর্পোরেট জায়গা থেকে নিজের উন্নয়ন করব? আমাদের ধরেন কিছু ইন্সপিরেশনাল মানুষ তো আছেই। এখন ইলন মাস্ক আছে, তখন স্টিভ জবস ছিল। মানে একটা জিনিস লঞ্চ করার মধ্যে যে আনন্দ এবং এটা থ্রুতে যে একটা মানুষের কে যে হেল্প করা, যেমন উবারের গল্পটা বলি, খুবই মজার। উবার যখন বাংলাদেশে ফার্স্ট আসবে, তো ওদের প্রথম চ্যালেঞ্জ ছিল ড্রাইভার অনবোর্ডিং। কারণ আপনি তো ড্রাইভার অনবোর্ডিং করার জন্য আপনার অনেকগুলো স্টেশন লাগবে। তো ওরা আমাদের সাথে আলাপ করলো, তখন বললাম ঠিক আছে, রবির কাস্টমার কেয়ারে তোমার ড্রাইভার অনবোর্ড করতে পারবে। তো ওদের খুবই বিউটিফুল সিস্টেম। ওরা ড্রাইভার আসতে 5 মিনিটের একটা ভিডিও দেখতো, দেখে শিখতো, ঠিক আছে এই উবারের এই অ্যাপ ডাউনলোড করতে হবে, এভাবে সার্ভিস দিতে হবে, এভাবে ট্রিপ অ্যাকসেপ্ট করতে হবে, এভাবে টাকা নিতে হবে, সবকিছু এভাবে নিত। তখন আমি আমার সিইও আলাপ করতেছি যে সার্ভিস তো নিচ্ছে, কয়টা গাড়ি যে চুরি হবে, কয়টা গাড়ি যে ধোলাই খেলে যাবে, আর কয়টা ড্রাইভার যে মারা যাবে। বাট লুক এট দ্য রিয়েলিটি, উবার ইজ ভেরি মাচ হিয়ার। এখন উবার সাথে সাথে পাঠাও আসছে, ওভাই আসছে, তারপরে মেয়েদের একটা যে রাইডার অ্যাপ, এখন ভেরি মাচ দ্য মার্কেট ইজ রেডি। তো আমরা মাঝে মাঝে বেশি আন্ডারস্টিমেট করি। বাংলাদেশের মানুষ সবচেয়ে ডাইনামিক, ওদেরকে আপনি যে একটা এভিনিউ অফ ইউসেজ দেবেন, এটাকে তারা খুবই ভালো মতো ইউজ করতে পারে। দে আর ভেরি ডাইনামিক অ্যাবাউট ইট।
সত্যিই তাই। স্যার, অনেক ধরনের কাজের সাথে যুক্ত থেকেছেন এবং মাঝে মাঝে স্বীকৃতিও পেয়েছেন। আমরা যদি স্বীকৃতির জায়গায় যাই, টেলিনর ব্লু অ্যান্ড গ্রিন যে প্রতিযোগিতা, সেটায় পুরস্কারও পেয়েছেন। পুরস্কার প্রাপ্তির পিছনের ঘটনাটা এবং প্রাপ্তির পরের অভিজ্ঞতাটা একসাথে শুনি। এটা একটা খুবই ভালো লাগে, যদি বিশেষ করে ইন্টারন্যাশনাল রিকগনিশনগুলো খুব ভালো লাগে। আমি আপনাকে কমিউনিকেশনের যে স্টোরিটা বললাম, সার্ভিসটা ছিল হলো যে আপনি যদি আপনার মোবাইলে 200 টাকা ব্যালেন্স রাখেন, তাহলে আপনি অটোমেটিক্যালি একটা ইন্স্যুরেন্স পাবেন। তো ধরেন আপনার বাবা, ধরেন আমার বাবা একটা ইন্স্যুরেন্স করেছে, সে 200 টাকা করে যখন রাখছে, তার এভরি মান্থে অ্যাকিউমুলেটেড হচ্ছে। তো সে যদি মারা যায়, তার যে নমিনি, সে 1 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স পাবে। আচ্ছা, এটা ছিল ওয়ার্ল্ডের ফার্স্ট একটা মাইক্রো ইন্স্যুরেন্স সার্ভিস, যেখানে আপনাকে পকেট থেকে টাকা দিতে হচ্ছে না। আচ্ছা, আপনি টেলিকমিউনিকেশনের আরপু যেটাকে বলে, মানে রেভিনিউটা রাখলে ওটার এগেইনস্টে আপনি পাচ্ছেন। তো যখন আমরা একটা অ্যাওয়ার্ড সেরেমনিতে গেলাম, আমি এবং আমার ওই সময় চিফ মার্কেটিং অফিসার, সিঙ্গাপুরে হচ্ছিল, দেখে আমাদের সাথে ছিল ফিলিপিন্সের গ্লোব, আচ্ছা, সিঙ্গাপুরের স্টার হাব। তা আমরা তো শিওর এটা আমরা পাবো না, স্টার হাবের মতো কোম্পানি আর গ্লোবের মতো কোম্পানি। তারপর যখন আমাদের নাম দিল, দেখলাম যে আমি একটা স্থূল মানুষ, আমার সিএমও মোটামুটি লম্বা সময়, 2 জন মানুষ বাচ্চাদের মতো লাফাচ্ছি। উই নেভার ইভেন থট যে আমরা এটা পাবো। এটা একটা বিউটিফুল এক্সপিরিয়েন্স। তারপর 10 মিনিট স্কুলে আমরা গ্লোমো অ্যাওয়ার্ড পেয়েছিলাম। গ্লোমো অ্যাওয়ার্ডকে বলা হয় অস্কার অফ ইনোভেশন, যেটা অ্যাকচুয়ালি জিএসএমএ কংগ্রেসে দেওয়া হয়। ওখানে কিন্তু আমরা অনেক বড় বড় কোম্পানির সাথে ফাইট করে নিয়ে আসি। যেমন গত বছর আমি আই টেক দিস প্রাইড যে বিকাশ বিকেম নাম্বার 1 ফিনটেক অ্যাপ অফ দ্য ওয়ার্ল্ড। দিস ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাচিভমেন্ট, বিউটিফুল অ্যাচিভমেন্ট। তো তখন সবার মধ্যে একটা জেদাজেদি থাকে, আরো ভালো করার একটা ইয়ে থাকে। যেমন আমি সুখী নিয়ে খুবই আশাবাদী, যেহেতু আমি সুখী নিয়ে একটু শুনতে চাই, সুখীর আসলে প্ল্যানিংটা কিভাবে হলো, একটু সবকিছু ডিটেইলে শুনি। তো সুখী এক সময় টনিক নামে একটা সার্ভিস ছিল, আচ্ছা, অনেক আগে, টেলিনর হেলথের আন্ডারে। টেলিনর আপনারা জানেন যে গ্রামীণ ফোনের one of the owner is Telenor and another owner is Grameen Telecom. So Grameen Telecom is owned by Grameen Group. প্রফেসর ইউনুস সাহেবের উনি এটা ওনার মানে মস্তিষ্ক প্রসূত ছিল, মানে এটা ওনার আইডিয়া ছিল গ্রামীণ ফোনটা। and Telenor actually came and then they had a successful business. গ্রামীণ ফোন বাংলাদেশের নাম্বার 1 কোম্পানি, MNC and revenue generating, tax giving in all aspects. So তাদেরই একটা প্রজেক্ট ছিল টনিক। তারপর ওটা somehow it didn't work out, it was shut down. তো শাট ডাউন করার পরে তখন ওরা যখন ছেড়ে চলে যাচ্ছে, তখন প্রফেসর ইউনুস সাহেবকে বলা হলো যে আপনার ফার্স্ট রাইট অফ রিফিউজাল আছে, আপনি কি বিজনেসটা করতে চান? তো ওনার এটা খুব ড্রিম, যেভাবে উনি সবার হাতে হাতে ফোন পৌঁছে দিয়েছেন। উনি চাইছিল যে হেলথ কেয়ার অন দ্য ফিঙ্গার টিপস, যে মানুষ যেন ফোনে তার সব ধরনের স্বাস্থ্যসেবা পাবে। এবং খুব অল্প মানুষ জানে যে গ্রামীণ গ্রুপের হাইয়েস্ট নাম্বার অফ প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আছে। গ্রামীণ কল্যাণ নামে একটা সার্ভিস আছে, কোম্পানি আছে। 150টার মতো ওদের প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার আছে, 6টার মতো চক্ষু হাসপাতাল আছে, তো আরেকটা 1700 বেডের একটা হসপিটাল হচ্ছে। সো হেলথ নিয়ে তাদের প্রচুর সব ইয়ে আছে। ওই সময় উনিও ট্রাই করলেন, ওটাও ফেল করলো। আচ্ছা, ফেল করার পর দ্য প্রজেক্ট ওয়াজ শেলভড, এটা আর হবে না। ইন দ্য মিন টাইম ইউনুস সাহেবের আবার একটা মজার ব্যাপার হচ্ছে, উনি স্রোতের বিপরীতে কাজ করেন, মানে যে জিনিসগুলো চ্যালেঞ্জিং উনি ওগুলো নিয়ে কাজ করতে পছন্দ করেন। উনি এটাকে হাল ছাড়লেন না, উনি ম্যাকেনজিকে এঙ্গেজ করলেন। ম্যাকেনজি 2 বছর ধরে রিসার্চ করে বের করলো, হ্যাঁ এই জিনিস করলে দেন ডিজিটাল হেলথ কুড বি সাকসেসফুল। আচ্ছা, জাস্ট ফর এভরিওয়ানস ইনফরমেশন, একটু বোর হয়ে যাচ্ছে তাও, হেলথ টেক, ডিজিটাল হেলথ টেক হচ্ছে খুব চ্যালেঞ্জিং একটা ব্যবসা। ইভেন মাইক্রোসফট ফেইলড, অ্যামাজন ফেইলড, গুগল মোটামুটি অনেক কষ্ট করে টিকে আছে। সেটা নিয়ে কেউ করতে সাহস পায় না, কিন্তু উনি সাহস করলেন, উনি আবার করলেন, শুরু করলেন। তো 24 সালের যেটা বললাম, ভ্যালেন্টাইন্স ডেতে আমি জয়েন করলাম ওনার অফিসে 14 ফেব্রুয়ারি, আমার মনে পড়ে। যদিও 12 ফেব্রুয়ারি ওনার অফিস দখল হয়ে গেছিল, ইফ ইউ ক্যান রিকল দোজ ডেজ। যাই হোক, তারপর আমরা শুরু করলাম। তো আমরা যেটা করেছি যে স্বাস্থ্য সেবার সব সমাধান, মানে এই একটা অ্যাপে আসলে আপনি ইউ নেম এনি হেলথ সার্ভিস, আপনার ইমিডিয়েট ডাক্তার দেখানো থেকে শুরু করে বাসায় গিয়ে আপনার ব্লাড টেস্ট দেখা থেকে শুরু করে কেয়ার গিভার লাগা থেকে শুরু করে অ্যাম্বুলেন্স, ব্লাড ব্যাংক, ওষুধ, ইভেন হেলথ মল এলিমেন্টস, এভরিথিং ইউ উইল গেট ইন ওয়ান প্ল্যাটফর্ম। এটা যখন আমরা, এটা একটা বিশাল একটা আমাদের জন্য প্রাইড, এই ফুল সলিউশনটা ইনহাউস বানানো হয়েছে। আমাদের ডেভেলপাররা, আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের ছেলেরা, বাচ্চারা এটা বানিয়েছে আর কি। যে আমার একটা ডেভেলপার আছে, মেয়েটা রাজশাহী কলেজে জুলজি থেকে পাশ করছে, কিন্তু শি ইজ এ ডেভেলপার। সো আপনি যদি সুখী অ্যাপ
I'm not gonna sell the app, but anyone who will use it, এটা যখন ইউজ করে, they feel really amazed যে এত বিউটিফুলি জিনিসটাকে বানানো হয়েছে। এবং আমাদের আল্লাহর রহমতে ডিসেম্বরের মাসে লঞ্চ করেছি গত বছর, তো 9 মাসে 30 লক্ষ ইউজার এটা ডাউনলোড করেছে। ওয়াও, তার মধ্যে 20 লক্ষ মানুষ এটা ইউজ করে। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। এবং খুব কম মানুষ জানে কেন, ওনার ড্রিমটা কেম ট্রু। ম্যাক্সিমাম ইউজারই হচ্ছে রুরাল এরিয়ার। আচ্ছা, কারণ ও বেচারা, আমাদের দেশে আপনারা জানেন, অবাক হয়ে যাবেন, 62% মানুষ মারা যায় একটা এমবিবিএস ডাক্তারের চেহারা না দেখে। মানে সে মারা যাওয়ার আগে একটা এমবিবিএস ডাক্তারের চেহারা দেখতে পারে না। কিছু কিছু জোন আছে, ওসব জোনে ডাক্তাররা প্র্যাকটিস করতে পারে না, কোয়াক ডাক্তাররা এটাকে ঘিরে রাখে। সেখানে সে 1 মিনিটে একটা ডাক্তারকে দেখতেছে, তাকে ট্রিটমেন্ট করতেছে। সো উই আর গেটিং এ হিউজ ট্র্যাকশন। সো দিস ইজ দি অনলি অ্যাপ যেখানে 24 আওয়ার আমাদের নিজেদের ডাক্তার পেশেন্টদেরকে দেখে। সো আমাদের একটা কল সেন্টার আছে, 47 জন ডাক্তার কাজ করে। সো ইটস এ ম্যাগনিফিসেন্ট অ্যাচিভমেন্ট। সুখী.com প্ল্যাটফর্ম নিয়ে অনেক কিছু বলছিলেন এবং অনেক পরিকল্পনাও আছে সামনের দিনগুলোতে আপনাদের। আমরা যেটা আপনার কাছে শুনলাম যে একদম প্রান্তিক পর্যায়ে চলে গেছে সুখী.com, এবং এটা যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতে হাতে পৌঁছায়, সেটার জন্য আপনাদের একটা পরিকল্পনাও রয়েছে, আমরা শুনতে চাই। জি, আমরা বলতে পারেন মাত্র 10% মানে 10% to 15% অ্যাচিভ করতে পেরেছি মাত্র তো 9 মাসের একটা কোম্পানি। তো এর মধ্যে আমরা যেটা করেছি, 5000 সুখী সেবা কেন্দ্র করেছি আমরা সারা বাংলাদেশে। আচ্ছা, সিম্পল হিসাব যে ফার্মাসি যেগুলো আছে সেগুলোতে আমরা সাইনবোর্ড দিয়ে, ওখানে ইন্টারনেট, তাদের কাছে স্মার্টফোন, তারপরে রেফ্রিজারেটর, সবকিছু দিয়ে ওদেরকে আমরা বলি সুখী অ্যাম্বাসেডর। তো ওর কাছে যদি কোনো লোক গিয়ে বলে আমার জ্বর আসছে, ওষুধ দে, ও বলে ওষুধটা না দিই, তুই বরং ডাক্তারের সাথে কথা বল। ডাক্তারের সাথে কথা বলে, ডাক্তার বলে না আপনার অ্যান্টিবায়োটিক লাগবে না, আপনি এই প্যারাসিটামল দিয়ে শেষ হয়ে যাবে। এই সার্ভিসটা করার সময় আমি যখন মার্কেটে গেলাম, ইউল বি মানে স্যাড আর কি। যেটা কি হয়, ধর আমি বসে আছি, লোক এসে বললে জ্বর হয়েছে, ওষুধ দে, ওকে একটা অ্যান্টিবায়োটিক দিল, তো দেখলাম ওর কাছে আছে 200 টাকা, সে ফুল অ্যান্টিবায়োটিক নিতে পারছে না, সে 4টা অ্যান্টিবায়োটিক নিয়ে চলে গেল। তো আমি জিজ্ঞেস করলাম ফার্মেসিওয়ালাকে যে ও যে 4টা অ্যান্টিবায়োটিক নিল, ওর তো জ্বর ভালো হয়ে যাবে, ও কি আর আসবে? না না, আর আসবে না। তার মানে কি, ও কিন্তু অ্যান্টিবায়োটিকটা প্রুফ হয়ে গেল। তো এই কারণে বাংলাদেশে এখন একটা মহামারী যে অ্যান্টিবায়োটিক এমন ম্যাল ইউসেজ হচ্ছে, কারো এখন শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না। ওখানে আমাদের ফাইট যে তুমি ওষুধটা নেওয়ার আগে ডাক্তারের সাথে কনসাল্ট করো। তো এখানে আমরা 5000 সুখী সেবা কেন্দ্র করেছি, ডিসেম্বরে আরো 5000 করব। টোটাল আমরা 50,000 সারা বাংলাদেশে সুখী সেবা কেন্দ্র করব। এটা চ্যালেঞ্জিং না? কারণ এই দৃশ্যটা আমার মনে হয় অনেক বছর থেকে আমরা অনেক সময় এটা করেছি, যে আমাদের হয়তো মাথা ব্যথা হয়েছে বা জ্বর হয়েছে, আমরা নিজেরাই ফিল করে হয়তো একটা ওষুধ খেয়ে নিচ্ছি। এটা বেশ চ্যালেঞ্জিং মনে হচ্ছে। অনেক চ্যালেঞ্জিং। এখন এটাই মানুষের কনজিউমার বিহেভিয়ার চেঞ্জ করতে হবে, মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আর সুখী সেবা কেন্দ্রে শুধু আমরা ওষুধ দিচ্ছি তা না। যদি একটা মানুষ এসে বলে যে আমার মায়ের অ্যাপেন্ডিসাইটিস অপারেশন লাগবে, তো ওখান থেকে সে নিয়ারেস্ট হাইজিন হসপিটাল, আমরা যেটা বলি হাইজিন, এবং হচ্ছে কোনো হিডেন কস্ট থাকবে না। ও ধরেন যদি নাভারণের একটা সুখী সেবা কেন্দ্রে একজন যায়, বলবি ঠিক আছে এই গলব্লাডার স্টোন তুমি খুলনা এই হাসপাতালে করতে পারো এত টাকা, অথবা তুমি সাতক্ষীরার এখানে করতে পারো এত টাকা। তো অ্যাটলিস্ট ও মানে ওখান থেকে অটোমেটেড ওয়েতে বুকিং দিয়ে ওই টাইমে সে গিয়ে সার্জারি করে আসতে পারবে। সো এটার প্ল্যান আমাদের অনেক দীর্ঘমেয়াদী প্ল্যান। জানি না কতটুকু সাকসেসফুল হবে, কিন্তু লেটস ফাইট। সফলতার দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন, শুভকামনা থাকলে অবশ্যই আপনারা সফল হবেন। থ্যাংক ইউ সো মাচ। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও আসলে আপনাদের আসলে চমৎকার পদচারণা, বিশেষ করে আপনার চমৎকার পদচারণা দেখা যায়। সেক্ষেত্রে আমরা উল্লেখ করতেই পারি সামাজিক উদ্যোগ হিসেবে মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ যে সংস্থাটি, সেটার একটু শুনি কি কারণে, কি উদ্দেশ্যে এবং কি চিন্তা নিয়ে আসলে তৈরি হলো। তো আমি তো আমার বাড়িতে যেটা বললাম যে আমার আলটিমেটলি হয়তো আমি আমার যে আপনি জিজ্ঞেস করছিলেন আপনি বিদেশ গেলেন না কেন, তো আমি আমার কানাডার পিআর হয়েছিল, তারপর দেখলাম যে আমি খুবই অলস, আমার পক্ষে বাথরুম ক্লিন করা, আপনি যতই ভালো চাকরি করেন ইউ হ্যাভ টু ক্লিন ইউর ওন টয়লেট, ইউ হ্যাভ টু ক্লিন ইউর ওন মেস। তো আমার ভালো লাগে নাই, প্লাস তখন আমার চাকরি খুব ভালো যাচ্ছিল, আমি তখন এক্সপেট্রিয়েট ছিলাম মালয়েশিয়াতে, তো আমি আর কানাডাতে আমার যাওয়া হয়ে ওঠে নাই। পরে দেখলাম ভালোই হয়েছে, আমি এখন গ্রামে যাচ্ছি। এই সামনে শীতকাল আসছে, শীতকালে আমার একটা বিশাল সময় গ্রামে যাই, কারণ শীতে গ্রাম অনেক ভালো, ওয়েদার ইজ গুড, খাওয়া অনেক ভালো। আমি যেটা বলি যে ফরচুনেটলি এখন আমার জমির চাল, আমাদের পুকুরের মাছ, আমার বাড়ির মুরগি, আমার বাড়ির মুরগির ডিম, ইভেন যদি মনে করি যে একটা এই খাসিটা জবাই করে আপনাদেরকে খাওয়াতে পারবো, আল্লাহর রহমতে আল্লাহ তৌফিক দিয়েছেন। এবং ইন ফিউচার
আমি হয়তো গ্রামেই ব্যাক করব, কারণ দেখলাম যে ওখানে সবচেয়ে বেশি পিসফুলনেস হয়। তো এটা সবচেয়ে বেশি শুরু হলো আমার মা যখন মারা গেল। তো আমি যেটা বলেছিলাম যে আম্মাই আমার বাবা এবং মা ছিলেন, তো 2022 সালে আম্মা মারা গেলেন। তখন আমার গ্রামেরই ছেলেপেলেরা, আমি যাদের সাথে ব্যাডমিন্টন খেলি বা একসাথে নামাজ পড়ি বা একসাথে সন্ধ্যার পর তো হ্যাং আউট করতে হয়, আমার চিরাঙের ফ্রেন্ডরা হ্যাং আউট করতে আসে, গ্রামের ছেলেরাও হ্যাং আউট করতে আসে, তো ওদের সাথে হ্যাং আউট করি, ওদের সাথে গল্প করতে মজাই লাগে। তো ওরা অনেক আইডিয়া দিচ্ছিল যে আপনি একটা ফাউন্ডেশন করেন, তাহলে আমি ফাউন্ডেশন করবো এক সপ্তাহে, আমি তো দেশের গ্রামে থাকবো না, তোমাদেরকে এটা করতে হবে, তোমাদেরকে এটা বাড়াতে হবে। সো ইউল বি হ্যাপি টু নো যে এখন আমাদের 650 ভলান্টিয়ার্স আছে, এবং ওরাই ইউনিক আইডিয়াগুলো নিয়ে আসে, আমি খালি এটা ইনশিওর করি। কি কি ধরনের আইডিয়াস আসলে ইমপ্লিমেন্ট করছেন বা কার্যক্রমগুলো কি কি? আমাদের সবচেয়ে ইউনিক আইডিয়া হচ্ছে আমরা নাম দিছি রোড টু লাইট। তো সীতাকুণ্ড আপনি যেটা বলেছিলেন আসলেই একটা অসাধারণ জায়গা। এটা হচ্ছে মাঝখানে জনপদ, এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়। তো সবকিছু ডিপেন্ড করে হাইওয়ের উপরে, বুঝছেন? এখন যখন পরীক্ষা হয় এসএসসি বা এইচএসসি, তো বাচ্চাগুলো হাইওয়েতে দাঁড়ায় থাকে, একটা ইলিগাল ট্রান্সপোর্ট ওদেরকে নিয়ে যায়, হয় একটা সিএনজি অথবা ওরা বলে 8 নম্বর বাস। তো পরীক্ষা যদি সকালে 9টায় থাকে, তারা 7টায় বের হয়, 6:30টায় বের হয়, সময় মতো হলে পৌঁছানোর জন্য। তো আমরা যেটা করলাম, এটা 1 মিনিটে সলভ করছি। আমরা 2 পাশ দিয়ে বাস দিয়ে দিছি। তো ওখানে ওরা যেটা করে, যারা ক্যান্ডিডেট আছে ওরা আমাদের MHF পেজে এসে ওরা গুগল ফর্ম ফিল আউট করে যে আমি বারবকুণ্ড থেকে উঠবো, বা আমি কুমিরা থেকে উঠবো, বা আমি বড়দরঘাট থেকে উঠবো। তো আমাদের ভলান্টিয়াররা বাসে করে জানে যে বারবকুণ্ডে 8 জন উঠবে, এখানে 10 জন উঠবে। তো ওরা 2 পাশ থেকে বাস নিয়ে ক্যান্ডিডেটদেরকে পিক আপ করে 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 ওরা হলে পৌঁছায় দেয়। এভাবে করে পার এক্সামে আমরা 2000 স্টুডেন্টকে সার্ভ করি আর কি, অ্যাটলিস্ট 2000 স্টুডেন্ট। তারপর আমাদের এখানে অ্যাপ ডেভেলপার সামিট হয়, যেখানে প্রায় 600-700 ছেলে মেয়ে আসে, তারা এখন অ্যাপ বানায়, মাসে 20-30 হাজার টাকা ইনকাম করে। তারপরে আমাদের ওখানে আমরা সাস্টেনেবল প্রচুর প্রজেক্ট করি। আমাদের গুলিয়াখালী নামে একটা বিউটিফুল প্লেস আছে, ওটা আমরা ক্লিন করি, সময় সময় মানুষকে অ্যাওয়ার্ড করি যেন ওটাকে ক্লিন করা হয়। তারপরে আমাদের যারা চাকরি প্রার্থী ধরেন পাশ করে ফেলছে, ওরা জানে না ইন্টারভিউ এটিকেট কি, ওরা জানে না ড্রেস এটিকেট কি, ওই জায়গাগুলো আমরা ইয়ে করে। আর আমাদের সবচেয়ে পপুলার যেটা নিয়ে সবচেয়ে বেশি আমরা উই গট এ লট অফ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে আয়মান সাদিক আর মুনজারিনকে নিয়ে আমরা সীতাকুণ্ডের সব প্রাইমারি আর সেকেন্ডারি স্কুলের বাচ্চাদেরকে স্পোকেন ইংলিশ করাইছিলাম। ওই সময় আমাকে ইউএনও সাপোর্ট করেছিল। 24,000 বাচ্চা দে গট দিস ট্রেনিং, এবং তার মধ্যে ধরেন 10% দে স্পিক ফ্লুয়েন্টলি। তো ওখানে মজা হয়েছে, আমার মেয়ে গেছিল, আমার মেয়ে, ওর বয়স 14 বছর। তো শি কন্ডাক্টেড এ মিটিং ইন ইংলিশ। তো 200টা বাচ্চা, ধরেন আপনার কুমিরা জেলা স্কুল, সীতাকুণ্ড জেলা স্কুল, অমুক গার্লস স্কুল, অমুক বয়েজ স্কুল, তো সবাই দে আর টকিং ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। মানে এটা একটা বিউটিফুল এলিমেন্ট, সত্যি চমৎকার একটা ইয়ে। এবং এটা পরিবর্তনটা আসলে কেমন লাগে আপনি যেই সময় থেকে কাজ করা শুরু করেছেন? এখন আসলে আমাদের কথাও যদি আমরা চিন্তা করি যে আমরা যখন পরীক্ষার্থী ছিলাম, একদম স্কুলে পড়ছি, স্কুল গোয়িং বা কলেজ গোয়িং, তখন আমাদের হাতে ফোন ছিল না। বাট এখন আপনি সেই পরীক্ষার্থীদের জন্য হয়তো ওরা আগে থেকে সিট বুকিং করে রাখছে যে তারা ওই পারে যাবে বা বাসে উঠবে। এই আপনারও কাজের ক্ষেত্রে আসলে নানান কিছু দেখেছেন, সেই পরিবর্তনগুলো আপনি কেমন উপভোগ করেছেন? তো এই পরিবর্তনটা আমি এখন যেটা সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে স্টিভ জবসও কিন্তু তার বাচ্চাদেরকে আইফোন দেয় নাই, এটা কিন্তু ফ্যাক্ট। তো আমি ওদেরকে বলি যে ডোন্ট মিস ইউজ ইট। তোমার কাছে ফোন আসছে, ইন্টারনেট আসছে, ইউজ ইট টু লার্ন পাইথন, ইউজ ইট টু লার্ন কোডিং, ইউজ ইট টু লার্ন ফর ভালো জিনিস। তো আমার লোকজন জানে, আমি যদি চোখে পড়ে যে আমার কোনো মেম্বার কোনো একটা আজে বাজে জায়গায় গিয়ে আজে বাজে কমেন্ট করতেছে বা আজে বাজে জায়গায় পার্টিসিপেট করতেছে, সাথে সাথে আমরা এটা ওর এগেইনস্টে অ্যাকশন নেই। আমাদের এখানে একটা ইয়ে আছে যে ডোন্ট ওয়েস্ট টাইম অন রিলস। আমি চাই না যে তুমি একই করলেন আরমান সিদ্দিকী এসব আজে বাজে রিলস দেখবা, ওখানে গিয়ে কমেন্ট করবা, একটা বেয়াদবি করবা বা একটা বেফাস কথাবার্তা বলবা। এখন সমস্যা হয়ে গেছে কি, এদের তো বেচারারা এই এক্সপোজার লাইফে পায় নাই, ওদের কাছে ফোনটা চলে আসছে, ওদের কাছে পুরো দুনিয়াটা চলে আসছে। এখন যাই দেখতেছে ফেসবুক তো এখন বিশ্বাসই করা যায় না, এটা এমন একটা মানে প্ল্যাটফর্ম হয়ে গেছে, ইউ ক্যানট ট্রাস্ট না। মানে এটা এই যে একটা মিজানের ভাতের হোটেল, বেচারা হোটেলটা উঠেই গেল এই ভাইরাল করতে 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 করতে। এটা একটা বড় ব্যাধি। এখন নিউ জেনারেশনকে এই ব্যাধি থেকে বের হয়ে আসতে হবে। এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুকের ইউসেজ কমে যাচ্ছে, আমাদের ইউসেজ বেড়ে যাচ্ছে। এটাকে উই নিড টু ওয়ার্ক সামথিং অ্যাবাউট ইট। তো এটা হচ্ছে এখন আমার লাইফের, পার্সোনাল লাইফের একটা বড়
একটা চ্যালেঞ্জ নিয়েছি আমি, যেন সবাইকে এই আইডিয়াটা দিতে পারি। আমি বলবো খুব চমৎকার একটি উদ্যোগ, আমরাও আসলে এই উদ্যোগের পাশে থাকতে চাই। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, বর্তমান ব্যস্ততা এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে সবকিছু মিলিয়ে শুনবো। ফার্স্ট অফ অল আমি খুবই গ্রেটফুল যে রাঙা সকাল আমাকে আমার গল্পগুলো বলতে দিল। এখন জীবনের এমন একটা পর্যায়ে চলে আসছি যে পিছনের যেই গল্পগুলো যখন দেখি বা বলি, মানে ইট মেক্স মি ট্রুলি ইমোশনাল, এবং আমি যে কত ভাগ্যবান এটাকেও একটা ভালো ফিলিংস দেয়। তো আমি চাই আমাদের বাপ চাচারা আমাদেরকে যে লার্নিং এবং যে প্ল্যাটফর্মটা দিয়েছে, তা আমিও যেন আমার বাচ্চাদেরকে এবং আমাদের নেক্সট জেনারেশনকে এটা দিতে পারি। এটা খুবই খুবই জরুরি দরকার। বাংলাদেশ সামহাও একটা খুব লাকি কান্ট্রি। আপনি যদি চিন্তা করে দেখেন যে এখানে অনেক ভালো অনেক কিছু হয় এবং ভালো অনেক কিছু হওয়ার আছে। তো আমাদের নেক্সট জেনারেশনকে গাইডেন্স দিতেই হবে, এবং আমি আশা করব যে যে ভালো কাজগুলো হচ্ছে সেগুলো আরো ভালো ভালো করে হবে, এবং আমাদের যতই বাধা আসুক না কেন আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমি এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পোষণ করছি যে আমাকে আমার কথাগুলো বলার একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। রাঙা সকাল পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চমৎকার একটি সময় কাটিয়েছি, চমৎকার একটি আড্ডা হয়েছে। আশা করছি আবার দেখা হবে। আপনি ভালো থাকবেন, অনেক শুভকামনা রইল। আপনারা ভালো থাকবেন।